হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে খুবই মজাদার একটি গল্প শোনাবো। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। আমার ভাই বোনের সবারই বিয়ে হয়ে গেছে। আমার একটি ছোট বোন আছে, ও লেখাপড়া করছে। আর আমার অ্যাডমিশন হয়েছে শহরে, কিন্তু শহরে কোথায় উঠবো? মা বড় চিন্তিত। আমার বাবা আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। মা অনেক যুদ্ধ করে আমাদেরকে বড় করেছে। আমার সংসারের আমি সবার ছোট ছেলে। আমার বড় একটি ভাই আছে, সে বিয়ে করে আলাদা সংসারে থাকে। ভাবি তেমন একটা জুতেন না। আমার চাচাতো এক ভাবি আছে শহরে, আমার ছোট চাচার ছেলের বউ। যাই হোক, মা সেই কল্পনা ভাবির কাছে ফোন করে বিষয়টা বলল, আমার অ্যাডমিশন শহরে হয়েছে, আমি কি ওখানে একটা পরিচিত কোনো জায়গায় উঠতে পারি, কোনো ম্যাচ বা বাড়ি? তখন কল্পনা ভাবি বললেন যে, কেন, ওকে কেন এখানে ওখানে উঠতে হবে? ও আমার এখানেই থাকবে। তাছাড়া এত বড় বাড়ি, বাড়ি তো খালিই থাকে। ওর দাদা তো আর দেশে থাকে না। মা পুরো বিষয়টা আমাকে বললেন। আমি বললাম, মা আমার জন্য তো ভালোই হলো, শহরে যাব গ্রাম থেকে, কোথায় উঠব চিনি না, জানি না। যেহেতু বৌদি আছে, আমি ওখানেই উঠব, তার যেহেতু কোনো আপত্তি নাই। মা বলল, হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শহরে চলে আসলাম। এসে দেখলাম খুবই ছোট্ট একটা বাড়ি, যে বাড়িতে 3টা বেডরুম আছে, কিন্তু এখানে বৌদি একা একাই থাকেন। আমার বৌদিটা চাকরিজীবী, অন্যদিকে দাদা থাকেন শহরে, বাহিরে, বিদেশে থাকে, যাকে প্রবাসী বলে। যাই হোক, আমি এসে বৌদির সঙ্গে সব খুলে বললাম। বৌদি বলল, টেনশন করিও না, আমি মাত্র কয়েক ঘন্টায় ডিউটি করি, আমি তোমাকে সাহায্য করব, আর এখানে থাকতে তোমার কোনো অসুবিধা নাই। এসো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বৌদি তার সঙ্গে আমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। বাড়িটা যদিও ছোট, 3 রুমের বেডরুম আছে এবং ড্রয়িং ডাইনিং স্পেস আছে। রান্নাঘরটা বেশ বড়। যাই হোক, অনেক সুন্দর একটা বাড়ি। বৌদিকে বললাম, বৌদি আমি যে তোমার এখানে থাকবো, তোমার কি কোনো সমস্যা হবে? আমি কিছুদিন থাকি, তারপরে আমি লেখাপড়ার পাশাপাশি একটু টিউশনি করে নিজে একটা থাকার ব্যবস্থা করে নেব। তুমি তো জানো বাড়িতে বাবা নেই, মা একাই খুবই লড়াই করে আমাদেরকে বড় করলো। 3 বোনের বিয়ে হয়ে গেছে, ভাইটা বিয়ে করেছে, ভাবি তো তেমন ভালো নয়। তখন আমাকে বৌদি বললেন, টেনশন করিও না, আমার এখানেই তুমি থাকো। আমি থাকতে লাগলাম। থাকতে থাকতে যখন আমি মোটামুটি ইউনিভার্সিটিতে জয়েন করে ফেললাম, তখন সে দৃশ্য ছিল একদমই আলাদা। সেখানে রং বেরঙের মানুষ চলাফেরা করতো, বিশেষ করে যারা মেয়েরা ছিল আমাকে নিয়ে অনেক টিস করতো। আমি কোথায় পাবো এত দামি দামি জিনিসপত্র? তারা অনেক স্মার্ট ছিল। আমি কারোর সাথে লাগতাম না, ব্যাস নিজের মতো নিজে লেখাপড়া চালিয়ে যেতাম। লেখাপড়া চালিয়ে যেতে যেতে আমি খুবই মেধাবী ছিলাম। ওখানকার 2টা স্টুডেন্টকে আমি পড়াতে থাকলাম। আমার ক্লাস শেষে আমি 2টা স্টুডেন্ট ওখানে পড়াই। স্যারদের সঙ্গে আমার কথা হয়, ওনারা আমাকে যথাযথভাবে হেল্প করে। এটা প্রায় মাসখানেক যাওয়ার পরে হলো। এমন সময় 2টা মেয়ে স্টুডেন্টকে পড়াতে পড়াতে আমার কিছুই ভালো লাগে না। তারপরে আমি বাড়িতে চলে আসি। বৌদি আমাকে অনেক কিছুই জিজ্ঞাসা করে। বৌদিকে তেমন কিছু বলি না। আমি আমার রুমে চলে যাই। যাওয়ার পরে আমি মোবাইলে ওসব দেখে দেখে আমার নিজেকে শান্ত করি। কি আর করতাম বলো? একই তো পরিস্থিতি, এত খারাপ। তার উপরে বাচ্চা কি আর ঘুমিয়ে থাকতে চায়? বাচ্চারও তো বেশ বয়স হয়ে গেছে খাবার। আমি তো তাকে খাবার দিতে পারছি না। এখন কিছু তো একটা করতে হবে। তাই আমি মোবাইলে ওসব দেখে দেখে খুবই সুন্দরভাবে নিজেকে শান্তি দেওয়ার চেষ্টা করতাম ও নিজের ইচ্ছেগুলো পূরণ করতাম। তো প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন যেতে না যেতেই দাদা চলে আসলো দেশে। আসার পরে দাদা আর বৌদি খুবই মিল মহব্বত দুজনার মধ্যে। তারা দুজন মিলেই খুবই খুবই ঘুরতে যাওয়া, শপিং থেকে শুরু করা, খুবই মজা করেই প্রত্যেকটা দিন কাটাতেন। যাই হোক, এমন সময় 2 মাস কেটে গেল।
আমার শরীরটা বেশ একটু ক্লান্ত ক্লান্ত, কিছুই ভালো লাগছে না। আমি বারান্দায় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল বলে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমার কানে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসতে থাকে। আমি বাড়ির মধ্যেই কিছু খুঁজতে থাকি যে বাড়িতে কি কিছু ঢুকে পড়লো কিনা। দেখলাম যে কিছুই না। আওয়াজটা আমার বৌদির ঘর থেকে আসছে। আমি তার দরজার সামনে যেয়ে দাঁড়ালাম, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, শোনা যাচ্ছিল। আমি ঘুরে গিয়ে আবার তার জানালার সামনে গেলাম। দেখলাম যে জানালাটা দেওয়া, কিন্তু পর্দা দেওয়া ছিল না। সেখান থেকে আমি যা দেখলাম তা দেখে আমার চোখ আটকে গেল। আমি দেখতেই থাকলাম। বৌদি বলছে, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না, আবার পরে হবে। দাদা বলল, তুমি যা বলো, কতটা পিপাসা নিয়ে থাকতে হয় জানো, তোমাকে কতটা মিস করি। আর এইভাবে মাঝপথে কি করে কাজ বন্ধ করে দিব বলো। তুমি বসে থাকো, আমার বসেই ভালো লাগছে। আর কিছুটা সময়, যদি বেশি কষ্ট হয় একটু তেল দিয়ে নিচ্ছি। এই কথা বলে বলল, অনেক বেশি পড়ে যাচ্ছে, হয়েছে, আর লাগবে না। এটা ছিল বৌদির কথা। আমার কানও আটকে গেল। আমি চুপচাপ তাদের কথা শুনতে লাগলাম। অনেকটা সময় পের হয়ে গেল। তারা অনেক অনেক মজা করে কাজ করছিল। আমি ওই অবস্থায় ওখান থেকে চলে আমার ঘরে এলাম। আসার পরে বারবার সেই দৃশ্য আমার কানে ও চোখের সামনে ভেসে উঠছিল। আমি চুপচাপ করে আমার মোবাইলে ওসব ছেড়ে দিলাম, দিয়ে আমিও আমার নিজেকে শান্ত করে নিলাম। আর তো কিছু করার নেই। পরের দিন দেখলাম বৌদি খুব সকাল সকাল উঠেছেন। ওঠার পর সে অফিসে ফোন করে দিল, দিয়ে তার ছুটিটা বাড়িয়ে নিল। টানা 15 দিন সে যাবেন না, বাড়িতেই থাকবেন। এদিকে দাদারও সময় প্রায় শেষ, চলে যাবে। আমি প্রতিদিন সেই দম বন্ধকর একটা অবস্থা থেকে সেই দৃশ্য দেখার জন্য আমি চলে যেতাম প্রতি রাতেই সেই বৌদির জানালার সামনে গিয়ে। পরের দিন দেখলাম যে বৌদি সেই একই কথা বলছে, তোমার কি প্রতিদিনই লাগে? দাদা উত্তরে বলছে, হ্যাঁ, আর কয়েকটা দিনই তো মাত্র তোমার সঙ্গে আছি, তোমাকে অনেক মিস করি। আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে, আমার ভালো লাগছে না, আর বাধা দিও না, চলে গেলে তো নিজেই পস্তাবা। এই কথা বলেই দাদা বলছে, একটু তাড়াতাড়ি করবো না আজকে, দাও না। এই কথা বলেই শুরু করলো। বলল যে, আমি না পারছি না, একটু থেমে থেমে যদি করো তাহলে কেমন হয়। বলল, এটা কি থামার কাজ বলো? উত্তরে দাদা বললেন, একটু আস্তে আস্তেই করব কাজ, কোনো সমস্যা নেই, প্রয়োজনে আবারও তেল দিয়ে নিচ্ছি। বলল, হ্যাঁ সেটা ভালো হয়। যাকগে, সেদিন পদ্মা উড়ছিল, জ্বালানা হালকা ফাঁক ছিল। আমি আরেকটু ফাঁক করে চোখ দিয়ে পুরো দৃশ্যটা দেখলাম। ওয়ালগুলো খুব মেজে মেজে একদম পরিষ্কার করে দিচ্ছিল। হ্যাঁ, বৌদি বলছিল, ভালো তোমার কাজ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমি তো ক্লান্ত হয়ে যাই। তুমি কাজ করতেই থাকো, তুমি তো ক্লান্ত হও না, আমি কিন্তু ক্লান্ত হয়ে যাই। বলল, কোনো ব্যাপার না, আমি তোমায় ক্লান্ত করব না, আমি তোমার বাড়ির কাজ খুব সুন্দর করে করে দিচ্ছি, আরেকটু ধৈর্য ধরো, বসেই ভালো লাগে। এই কথা বলে তাদের কাজ তারা চালিয়ে যায়। আমি অপলক দৃষ্টিতে যেমন দেখলাম তেমন কান দিয়ে সব কিছু শুনতে লাগলাম। এমন করতে করতে আরও বেশ কিছুদিন পার হয়ে গেল। আত্মীয় স্বজন এসে সব ভরে গেল। এবার বিদায়ের পালা। শেষ রাত্রিটাতেও তারা ঠিক এইভাবে মজা করে। আত্মীয় স্বজন অনেকটা বাড়িতে থাকার কারণে তারা খুব ভালোভাবে জানালা দরজা এবং পর্দা টেনে নিয়েছিল। শুধু একটু একটু আওয়াজ শুনতে পেরেছি। আমি দৌড়ে ঘরে চলে আসলাম। ফাইনালি পরের দিন আমার দাদা বিদেয় হয়ে গেল। যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম। বৌদিকে সমস্ত আত্মীয় স্বজনও চলে গেল বাড়িতে, বৌদি আর আমি একা একাই। এভাবে একটা সপ্তাহ চলে গেল। বৌদির মনটা খুব খারাপ দাদা চলে গেছে বলে। তাই আমি আর বৌদিকে কোনোভাবেই ডিস্টার্ব করলাম না। আমি বাড়ির অনেক কাজে হেল্প করে দিতাম বৌদিকে। বৌদি এটাতে খুবই খুশি হতেন। ঘরে শুতে গেছি একদিন, যেয়ে দেখি আমার ওয়াশরুম পেয়েছে। আমি ওয়াশরুমে যাচ্ছি, এমন সময় বৌদির ঘর থেকে নিভু নিভু একটা আলো আসতেছে। দেখলাম যে মাথাটা ঢুকিয়ে দেখলাম গেটটা খোলাই আছে। আমি কিছুক্ষণ দেখার চেষ্টা করলাম, মুখটা ওদিকে ঘুরিয়ে দাদার সঙ্গে কথা বলছে আর নিজেই নিজেকে শান্ত করছে। মাত্র কয়েকদিন গেছে,
কয়দিন আগেই তো বলল আমি আর পারছি না, এখন দেখি নিজেই নিজেকে শান্ত করছে। অন্যদিকে দাদা অনেক রকমের কথা বলছিল, যা শুনলে যে কেউই আহ, সেই ওয়াল বা ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়বে। তো প্রিয় বন্ধুরা, বিষয়টা দেখে আমি চুপচাপ আমার ঘরে চলে আসি। আসার পর পরের দিন বৌদি উঠে সমস্ত বাড়ির কাজকাম সেরে নিয়ে নাস্তা ও টিফিন রেডি করে দিয়ে সে চলে গেল অফিসে। আমিও চলে গেলাম ইউনিভার্সিটিতে। যাওয়ার পর আমি আমার কাজকাম সেরে চলে আসলাম। আসার পর বৌদি অনেক ক্লান্ত হয়ে বাড়িতে আসলো। আসার পরে আমি তাকে এক গ্লাস শরবত দিয়ে দিলাম। শরবতের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম কিছু জড়িগুটি। যাকে দেওয়ার পরে সে অচেতন হয়ে গেল। তারপরে তার ফুলের বাগান এতটাই সুন্দর ছিল, আমি কি বললাম, সেখানে আমি আমার নিজের মতো করে সযত্নে কাজ করতে থাকি। সেই বাগানে যতগুলো দেয়াল ছিল আমি খুব সুন্দর করে করে মেজে মেজে পরিষ্কার করলাম। করার পরে সেই বাগানের ফ্লোরটাকে আমি অনেক সযত্নে পরিষ্কার করলাম। সেদিন চলে গেল। পরের দিন খুব ভয়ে ভয়ে আমি আমার রুম থেকে বেরোলাম। ভাবলাম যে বৌদি কিছু বুঝে গেল কিনা। পরে দেখলাম না, বৌদি কিছুই বোঝেনি। খুব স্বাভাবিক অবস্থায় সেও অফিসে চলে গেল, আমিও টেবিলে নাস্তা খেয়ে বের হয়ে গেলাম। যাকে রাতে এতটাই মজা করেছি, এতটাই আমার ইচ্ছে পূরণ করেছি যে আমার বারবারই সেই বাড়ি পরিষ্কার কাজ করার ইচ্ছে করছিল। তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। প্রিয় বন্ধুরা, আমি ওয়াল কাকে বলেছি, ফ্লোর কাকে বলেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে আমি তোমাদের অত খুলে খেলে বলতে পারছি না, তোমরা বুঝে নিও। যাকগে প্রিয় বন্ধুরা, আমার খেলার নেশা কিছুতেই যেন কাটছে না। আমি খুবই দারুণভাবে পরের দিন আসলাম। পরের দিন গ্যাপ দিলাম। ভাবলাম যে যদি বৌদি কিছু বুঝতে পারে। আমি আমার ঘরে চলে গেলাম। ঘর থেকে বের হয়ে আমি গোসলে গেলাম। যেতে বৌদি ঘর ঝাড়ছিল। আমার কিছু চটি গল্পের বই রাখা ছিল আমার বালিশের তলায়, সেসব দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল। আমি দেখেও না দেখার ভান করলাম। ঘরে ঢুকতেই আমি নক করলাম। বৌদি আসবো বলল, হ্যাঁ আয়, তোরই তো ঘর। বলল, কী রে এসব কি? আমি বললাম, না ছেলে মানুষ একটু একটু তো হয়ই জানো তো। বলল, না না এসব পড়িস না, ঠিক নয়। আমি বললাম, তাই ঠিক আছে। বৌদি চলে গেল। আমার কিছুই ভালো লাগছিল না। আমি মোবাইলে ওসব ছেড়ে দিলাম, দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। এমন সময় বৌদি আমার রুমে চলে আসে। আমি ঘর থেকে বেরোতে আমার হাতে একদম সাদা দই দিয়ে ভরা ছিল। অন্যদিকে লুঙ্গুটা দাঁতের মধ্যে লাগানো ছিল। আমি যাচ্ছিলাম বাথরুমের দিকে। বৌদি গেটের মধ্যে দাঁড়া, বলল, তোর একই অবস্থা, এসব করলে তো শরীর খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বি। আমি বললাম, কি করব বলো, এছাড়া তো কিছু করার নেই। বৌদি আমাকে বলল, আমাকে বললেই পারতিস। আমি তড়িঘড়ি করে বাথরুমে যেয়ে বের হয়ে বললাম, কি বললে, তোমাকে বললেই পারতাম মানে? বলল, হ্যাঁ তুইও পিপাসিত, আমিও পিপাসিত, কাজে আমাকে বললে সমস্যা কী ছিল? এই কথা শুনে আমি তড়িঘড়ি করে এসেই ব্যাস বৌদিকে বললাম, বৌদি তুমি আমাকে আগে বলবে না? আমি তো বলার সাহসই পেলাম না। এই কথা বলে বাস বৌদিকে আর তার রুমে যেতে দিলাম না। আমি বললাম, আসো আমার ঘরটা খুব সুন্দর করে আজকে পরিষ্কার করি। বৌদিকে আমার ঘরেই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বৌদিকে বাস বসিয়ে রেখে চারো সাইডের ওয়ালগুলো আমি খুব সুন্দরভাবে মেজে মেজে ঘষে ঘষে অনেক ভালোবাসা ও আদর দিয়ে পরিষ্কার করলাম সযত্নে। করার পরে ফ্লোরটা পরিষ্কার করা শুরু করলাম। ফ্লোরটা খুবই সুন্দরভাবে পরিষ্কার করেছি, পরিচ্ছন্ন করেছি। এতে করে বৌদি আমার কাজে অনেক অনেক খুশি হয়ে গেছে এবং সে আমাকে তার বাড়ির কাজটা করাবে বলে নিজে থেকেই এগিয়ে আসে প্রতিদিন। আমিও আমার ইচ্ছে মতো তার বাড়ির কাজটা করে দেই। এভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো। খুবই হেসে খেলে কেটে গেল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? আজকের গল্প এখানেই শেষ করছি। পরবর্তীতে কোনো নতুন গল্প নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার।